ভোটার তালিকায় আপনাদের নামের পাশে আন্ডার অ্যাডজুডিকেশন এসছে। এখন আপনারা ভাবছেন যে এবার আমি কি করব। কারণ আন্ডার অ্যাডজুডিকেশন এসছে, আমরা তো সমস্ত ডকুমেন্টস ঠিকঠাকই জমা দিয়ে এসেছি। তাহলে এবার আমাদের করণীয় কী রয়েছে, এবার আমরা কোন ফর্ম ফিল আপ করবো? তো দেখুন, আপনাদের নামের পাশে যদি আন্ডার অ্যাডজুডিকেশন আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই, অযথা ঘাবড়াবেন না। কি করতে হবে জানুন, তো সমস্ত কিছু জানাবো ভিডিওতে। তবে তার পূর্বে কারণ নামের পাশে যদি ডিলিটেড আসে তাহলে তাকে কি করতে হবে এটা নিয়ে অলরেডি আমরা একটা ভিডিও করেছি। অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে একবার দেখে নেবেন। দেখুন বন্ধুরা, এখানে না অনেকে রয়েছে যাদের নামের পাশে আন্ডার অ্যাডজুডিকেশন এসছে। প্রায় 60 লক্ষ নাম এমন রয়েছে যাদের নামের পাশে আন্ডার অ্যাডজুডিকেশন কথাটি এসছে। এখন ব্যাপারটি হচ্ছে, আন্ডার অ্যাডজুডিকেশন তো আপনাদের নামের পাশে লেখাটি এসছে, তাহলে এখন আপনি করবেন কি? কারণটা আপনাকে তো আন্ডার অ্যাডজুডিকেশন লেখাটাকে তো সরাতে হবে, না হলে পরে তো আন্ডার অ্যাডজুডিকেশন দিয়ে তো আপনি ভোট দিতে পারবেন না। কারণ নির্বাচন কমিশন বলে দিয়েছে যে কারোর নামের পাশে যদি ডিলিটেড অথবা যদি আন্ডার অ্যাডজুডিকেশন লেখা থাকে তাহলে সেই ব্যক্তি ভোট দিতে পারবেন না। ঠিক আছে, তার নাগরিকত্ব বাতিল হবে কি না বা তার সাথে কী হবে সেটা তো পরের ব্যাপার, কিন্তু আপাত দৃষ্টিতে আপনারা 2026 সালের বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন না। এবং এই সংখ্যাটি নিহাতি কম নয়, প্রায় 60 লক্ষ ভোটার এমন রয়েছে যাদের নামের পাশে আন্ডার অ্যাডজুডিকেশন কথাটি এসছে। তো এখন ব্যাপারটি হচ্ছে, তাহলে এখন আপনাদের কাছে আর কি রাস্তা রয়েছে, অর্থাৎ তাহলে আপনাকে এখন কি করতে হবে? দেখুন, আপনাদের নামের পাশে আন্ডার অ্যাডজুডিকেশন লেখা আছে মানে আপনার যে আবেদন রয়েছে সেই আবেদনটি এখন আন্ডার ভেরিফিকেশন রয়েছে। আন্ডার ভেরিফিকেশন কার আন্ডারে রয়েছে? ইআরও না, এই টোটালটা এখন রয়েছে বিচার বিভাগীয় আধিকারিকদের হাতে, অর্থাৎ জুডিশিয়াল অফিসারদের হাতে, অথবা ধরুন ম্যাজিস্ট্রেটদের হাতে রয়েছে এই টোটাল পাওয়ারটি। অর্থাৎ তারা যদি মনে করে যে আপনারা যে ডকুমেন্টস জমা দিয়েছেন, হ্যাঁ আপনাদের জানিয়ে দিই যে অলরেডি আপনারা যে ডকুমেন্টস জমা দিয়েছেন 14ই ফেব্রুয়ারি পর্যন্ত, সেই ডকুমেন্টসের উপরে বেস করেই কিন্তু এখন সমস্ত ডিসিশন হবে। এমনটা নয় যে আপনি নতুন করে গেলেন, গিয়ে আপনাদের একটা নতুন ডকুমেন্টস দিয়ে আসলেন, সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই কম। আপনারা যে ডকুমেন্টস অলরেডি জমা করেছেন তার উপরে বেস করে এখন সমস্ত ডিসিশন নেওয়া হবে। ঠিক আছে, অর্থাৎ পুনরায় হিয়ারিং হওয়ার সম্ভাবনা খুবই কম। যে ডকুমেন্টস অলরেডি দেওয়া রয়েছে বা আপলোডেড রয়েছে তার উপর বেস করেই হবে। এবার দেখুন, জুডিশিয়াল অফিসার অথবা ম্যাজিস্ট্রেটরা কাজ করছেন এখন পুরোপুরি সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে। ঠিক আছে, তো এখন ব্যাপারটি হচ্ছে, যদি আপনাদের ডকুমেন্টসের মধ্যে সামান্যতম ভুল থাকে অথবা যদি বিচারকদের মনে হয় যে আপনি যে ডকুমেন্টস জমা করেছেন সেটার সাথে আপনি যেটা ক্লেম করছেন সেটা কোনোভাবে ম্যাচ করছে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের নাম বাতিল হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কী হবে, সাপ্লিমেন্টারি যে লিস্ট বেরোবে সেখানে দেখবেন যে আপনাদের নাম বাতিল হয়ে গেছে, অর্থাৎ ডিলিটেড লেখাটি চলে এসছে। যদি এরকম হয় না, আপনারা যে ডকুমেন্টস জমা দিয়েছেন এনাফ ডকুমেন্টস ভুল করে তারা আন্ডার অ্যাডজুডিকেশন করে দিয়েছে, তাহলে সেক্ষেত্রে সাপ্লিমেন্টারি লিস্টে আপনাদের নামের পাশে কিছু লেখা থাকবে না, অর্থাৎ আপনি অ্যাপ্রুভড, অর্থাৎ কোনো সমস্যা নেই। দেখুন, আপনাদের নাম যদি ডিলিটেডও হয় তবুও সাপ্লিমেন্টারি শিটে আপনাদের নাম থাকবে। আর যদি আপনাদের নাম যদি ডিলিটেড নাও হয় অর্থাৎ অ্যাপ্রুভড হয়, তবুও আপনাদের নাম সাপ্লিমেন্টারি লিস্টে থাকবে, অর্থাৎ দু ক্ষেত্রেই থাকবে। দেখুন, সিদ্ধান্ত যদি না হয় তাহলে ইদার হ্যাঁ না হবে, না হয় না হবে, আর মধ্যে আন্ডার অ্যাডজুডিকেশন আর থাকছে না। অর্থাৎ যদি হ্যাঁ হয় তাহলে তো ভালো কথা, আর যদি না হয় তাহলে আপনারা নামের পাশে ডিলিটেড লেখাটি আসবে, এবং এই সিদ্ধান্তটি নেবেন হচ্ছে বিচারকরা। ঠিক আছে, দেখুন এবার যারা বা যাদের নামের পাশে ডিলিটেড লেখাটি এসছে তাদেরকে 15 দিনের সময় দেওয়া হয়েছে। এই 15 দিনের মধ্যে তাদেরকে কি করতে হবে, তাদেরকে আমরা আগের ভিডিওতে দেখিয়েছি, একটা ফর্ম রয়েছে, ওটাকে ফিল আপ করে আপনাকে কি করতে হবে, সেটাকে ডিওর কাছে নিয়ে যেতে হবে। ডিওর কাছে আপনারা এনুমারেশন ফর্মের সপ্রত্যায়িত কপি নেবেন, তারপরে আরও যেই ডকুমেন্টস আপনারা জমা করেছিলেন হিয়ারিংয়ের সময় সেই ডকুমেন্টসগুলো আপনি নিয়ে যাবেন। তো এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনারা যাবেন হচ্ছে ডিওর কাছে। ডিও যদি খারিজ করে দেয় তাহলে আপনার কাছে আরও একটা অপশন রয়েছে, আপনি সিইওর কাছে যেতে পারবেন, এবং এই পুরো প্রক্রিয়াটি আপনাকে করতে হবে 15 দিনের মধ্যে। তো এখন এক্ষেত্রে বড় ব্যাপার হচ্ছে, যদি বিচারকরা আপনাদের নাম যদি বাতিল করে দেয়, এবং ধরুন আপনাদের নামের লিস্ট সাপ্লিমেন্টারি লিস্ট কবে পর্যন্ত বেরোবে, মনোনয়নপত্র জমা দেওয়ার আগের দিন পর্যন্ত সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে। ঠিক আছে, সেই সাপ্লিমেন্টারি লিস্টে যদি আপনাদের নাম থাকে
তাহলে পরে যদি ডিলিটেড থাকে তাহলে কিন্তু আপনি আবার আবেদন করতে পারবেন না। তার কারণ হচ্ছে আবেদন করলে আপনাকে 15 দিনের মধ্যে করতে হবে, সেই 15 দিনের মধ্যে তো ভোটই হয়ে যাবে, অর্থাৎ সেই 15 দিনের মধ্যে তো আর নতুন করে সাপ্লিমেন্টারি কোনো লিস্ট বের হওয়ার কোনো চান্সেসই নেই, ঠিক আছে। অর্থাৎ সেক্ষেত্রে যদি আপনাদের নাম একবার যদি অ্যাপ্রুভড হয়ে যায়, সাপ্লিমেন্টারি মানে লিস্টে চলে আসে, তাহলে তো সব ঠিকঠাক রয়েছে। কিন্তু যদি আপনাদের নাম একবার যদি ডিলিটেড হয়ে যায় সাপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি লিস্টে, বারবার চার্জশিট আসছে, তো সাপ্লিমেন্টারি লিস্টে যদি ডিলিট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের নাম মানে অ্যাটলিস্ট ভোটার আগে ওঠার কিন্তু সম্ভাবনা খুবই কম। আর বিচারকরা যদি একবার আপনাদের নাম বাতিল করে দেয়, দেখুন এখন তো আপনাদের নাম ধরুন অনেকের নাম বাতিল হয়েছে, তাদের নাম ওঠার আবার পুরো চান্সেস রয়েছে, তারা যদি ঠিকঠাক ডকুমেন্টস দেখাতে পারে তাহলে তাদের নাম উঠে যাবে। কিন্তু যদি এমনটা হয় যে বিচারকরা যদি আপনাদের নাম বাতিল করে দেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের নাম পুনরায় ওঠার সম্ভাবনা কিন্তু খুবই ক্ষীণ। তার কারণ বিচারকরা যেহেতু করছেন, তাহলে সেহেতু তারা সমস্ত কিছু দেখেই করছেন, তো সে কারণে আপনাদের নাম ওঠার সম্ভাবনা খুবই ক্ষীণ। হ্যাঁ, উঠবে না সেটা বলছি না যে উঠবেই না আপনাদের নাম, আর কোনোভাবে উঠতে পারে, কিন্তু যদি আপনারা মানে এমন কোনো মিস্টেক জাজরা করে থাকে যেটা ধরুন ওভারলুক হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে চান্সেস রয়েছে, নাহলে কিন্তু চান্সেস খুবই কম। কিন্তু একটা হালকা সুখবর রয়েছে, জানা গেছে যে প্রায় অনেকগুলো আন্ডার অ্যাডজুডিকেশনের কেস সলভ হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত সাপ্লিমেন্টারি লিস্ট বের করেনি, কারণ নির্বাচন কমিশন বলেছে তারা 9 তারিখ নাগাদ একটা বা 10 তারিখ নাগাদ একটা সাপ্লিমেন্টারি লিস্ট বের করবে। এখন ব্যাপারটি হচ্ছে, দেখুন ইলেকশন তো যদি পশ্চিমবঙ্গে 6 দফায় 7 দফায় করতে হয়, তাহলে মার্চ মাসের এন্ড থেকে ইলেকশন শুরু করতে হবে। আর মার্চ মাসের এন্ড থেকে যদি ইলেকশন শুরু করে, তাহলে মার্চ মাসে 7-10-12 তারিখের মধ্যে ইলেকশন ডিক্লেয়ার করতে হবে। কিন্তু যদি 7 তারিখে বা 10 তারিখে যদি ইলেকশন ডিক্লেয়ার করে দেয়, মনোনয়নপত্র জমা দেওয়ার একটা ব্যাপার রয়েছে, অর্থাৎ সেক্ষেত্রে ইলেকশনের হাতে এই সাপ্লিমেন্টারি লিস্ট বের করা টাইমলাইনও খুবই কম। অর্থাৎ ধরুন সর্বসাকুল্যে ধরুন 15 থেকে 20 দিন হাতে রয়েছে, এই 15 থেকে 20 দিনের মধ্যেই তাদেরকে সমস্ত সাপ্লিমেন্টারি লিস্ট যা বের করার রয়েছে সবগুলোকে এই 15 থেকে 20 দিনের মধ্যেই করতে হবে। তারপরে যদি করতে চায় তাহলে পরে ভোট পেরিয়ে যাবে, বা মনোনয়নপত্র জমা দেওয়া হয়ে যাবে, বা ওই ফেজে ভোটই হয়ে যাবে। অর্থাৎ সব মিলিয়ে যদি ধরতে দেখা যায়, তাহলে আন্ডার অ্যাডজুডিকেশন যদি আপনাদের নাম থাকে, তাহলে আপাতত আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনারা জাস্ট ওয়েট করুন। এবং আপনি যদি চান যে আপনি নতুন করে কোনো ডকুমেন্টস নিয়ে যাবেন, তাদেরকে দেবেন, সেই সময় আপনি দেননি, তাহলে সেক্ষেত্রে আপাতত আপনি পারবেন না। যদি আপনাকে ডাকে ফোন করে বিএলওরা যে আপনার থেকে নতুন ডকুমেন্টস চাইছে, সেক্ষেত্রে আপনি দিয়ে আসতে পারেন। না হলে পরে আপনার ডকুমেন্টস কোন জাজ করছে, কোথায় করছে, আপনি কিন্তু কিছুই জানেন না। তো সেক্ষেত্রে আপনাকে কিছু করার দরকার নেই, আপনি জাস্ট ওয়েট করুন এবং ওয়েট করুন সাপ্লিমেন্টারি লিস্ট আসা পর্যন্ত। সাপ্লিমেন্টারি লিস্ট কিন্তু এমনটা নয় যে একটাই আসবে, অনেকগুলো আসবে, তো প্রত্যেকটি লিস্টে আপনাদের নাম দেখতে হবে, এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।